আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। সবাই কেমন শুনতে পাচ্ছ? ইয়েস জি স্যার। স্যার। আপনি কেমন আছেন স্যার? হ্যাঁ, আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমার স্ক্রিনটা কি দেখা যায়? ইয়েস স্যার। ওকে। জি স্যার। সরি স্যার, আমি আগের দিন ক্লাস অ্যাটেন্ড করতে পারিনি, আমি একটু ঢাকায় গেছিলাম তো, ও একটা আচ্ছা আচ্ছা। অনুষ্ঠান ছিল। ও, এখন কি মেহেরপুরে? ইয়েস স্যার। আচ্ছা। তাহসিনকে দেখতেছি না, তাহসিন কি কোথাও গেছে নাকি? তাহসিনের মেসেজ তো পাচ্ছি না। জানি না, তাহসিনের সাথে আমার কোনোদিন দেখা হয়নি। ও, শিমন, রেদওয়ান, মাহাদি আছে। সাফি কি জয়েন করবে? মাহাদি? স্যার দেখি দাঁড়ান। আচ্ছা, একটু ডাক দাও। আর তোমরা কি গত ক্লাসের রেকর্ড বা কোনো কিছু দেখছো, যারা মিস করছিলে ক্লাস? নো স্যার, দেখা হয়নি, আজকে দেখবো ভাবছিলাম কিন্তু কারেন্ট ছিল না, কারেন্টে ঝামেলা হচ্ছিল সারাদিন। ও আচ্ছা, দেখে নিও এটা। হ্যাঁ, সিমন বেশ ভালো হয়েছে, সিমন তো এটা। স্যার, হ্যাঁ, বল রেদওয়ান। এই যে আপনি যে টাস্কটা দিয়েছিলেন না, এটা শুক্রবারে করে পাঠালে হবে? হ্যাঁ, কোনো সমস্যা নেই। এই কদিন একটু সময় ছিল না তো, এই জন্য। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই। হ্যাঁ, শুক্রবারে। আর নেক্সট স্যার, ক্লাসে আগে কমপ্লিট করো, সমস্যা আমরা নেই। আমরা আর কয়টা ক্লাস পাবো? আমরা আর কয়টা ক্লাস পাবো? আমরা নেক্সট মাসের 10-11 তারিখ পর্যন্ত পড়বো। 10 তারিখ হলো কী বার হয়? সোমবার। আমরা মঙ্গলবার, সরি, বুধবার পর্যন্ত পড়বো, 12 তারিখ পর্যন্ত পড়বো নেক্সট মাসে। কিন্তু স্যার, ওইদিকে যে আমার পরীক্ষা শুরু হবে। ও, 12 থেকে পরীক্ষা শুরু? মানে ওইটা ধরো আমাদের হ্যাঁ লাস্ট স্যার, ক্লাস। 4 তারিখ থেকে পরীক্ষা 7 হবে। থেকে পরীক্ষা শুরু। 4 তারিখ থেকে। সবার কি পরীক্ষা জুলাই থেকে পরীক্ষা হওয়ার কথা না সব জায়গায়? জুন থেকে স্যার। জুন থেকে? স্যার আমাদের জুলাই। না স্যার, জুলাই থেকে তো। হ্যাঁ, জুলাই থেকে তো। রেদন, তোমাদের ক্লাসে কি জুন থেকে হবে? একটু শিওর হয়েও। সব জায়গায় তো জুলাই থেকে তো হওয়ার কথা। জি স্যার, সামনের মাসের তো 4 তারিখ থেকে হওয়ার কথা। স্যার মানে 6 জুলাই শুরু। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ঠিক আছে। আসো আমরা ক্লাসের মধ্যে সুইচ করে চলে আসি। সাফি কি আসছে? স্যার ও ঘুমিয়ে আছে, ডাকছে আন্টি। আচ্ছা, ঘুমায় আছে। ঠিক আছে, আসো আমরা ক্লাসের মধ্যে চলে আসি। আচ্ছা, আইডি ক্লাসটা ছিল, সব দেখছিলে সবাই? মানে কোড করতে গেলে মেইন যে জি কনসেপ্টগুলো স্যার। আমাদের লাগে। আইডি ক্লাস স্যার টাস। টেবিলটা আমি প্যাডিং বা বর্ডার মার্জিন কোনোটাই কাজ করছে না টেবিলের উপর। টেবিলে কাজ করতেছে না, তাই তো? আচ্ছা, সাফি জয়েন করছে। ওকে, আমরা ওগুলো দেখবো আস্তে আস্তে। তুমি কি ইয়ের কোডটা দেখছো? সিমনের কোডটা দেখছো? সিমন, সিমন কি প্যাডিং স্যার কাজ কি করাতে করে পারছো না দেখবো? ইয়ের মধ্যে? হুম। ইয়েস স্যার। মার্জিন প্যাডিং কি কাজ করে না তোমার টেবিলের মধ্যে? স্যার কি বলছেন? না, মার্জিন প্যাডিং তোমার টেবিলের মধ্যে কি কাজ করে না, টেবিলের ভিতরে? হ্যাঁ স্যার, করে। ওই জন্য আমাদের টেবিলের মধ্যে একটা ইনসেট করে দেওয়া হয়, যার মাধ্যমে মার্জিনটা আমাদের মধ্যে শো করে। ওকে, আচ্ছা। আর একটু ট্রাই করো যে মার্জিন প্যাডিং নিয়ে কীভাবে কাজ করা যায়। তোমাদের আগে যে সিএসএস শেখানো হচ্ছে, সেই সিএসএসগুলোকে অ্যাড করেও কাজ করতে পারো। তোমার যেমন ধরো, সেটাকে একটা আইডি বা একটা ক্লাস মেনশন স্যার করলে। সীমান্ত করে দেখবো। হুম হুম। আচ্ছা, সিমনের কোডটা কীভাবে দেখবে সিমন, একটু বলে দাও। আমি তোমাদের এটা টাস্ক দিয়ে রাখছিলাম সবার জন্য। এই যে গিটহাব আছে না, আমি এর পরের ক্লাসে তোমাকে দেখাই দিব যে সবাই যখন গিটহাব কমপ্লিট করা হয়ে যাবে, গিটহাবে সবাই ফাইল আপ করে ফেলবা। যদি নেক্সট ক্লাসে কমপ্লিট করে ফেলতে পারো, নেক্সট ক্লাসে তোমাকে দেখো ফ্রিতে কীভাবে তুমি তোমার সাইটটাকে একদম পাবলিক করে রাখতে পারবা। এটা যেমন শুধু কোড দেখা যায়, বাট ওয়েবসাইট যে রান করে এটা কি দেখা যায় এখান থেকে? দেখা যাওয়ার কথা না, সিমন। না স্যার। দেখা যায় না। বাট আমি তোমাদেরকে ওটা শেখাই দিব যে তুমি এখানে ফাইল রাখবা আপ করে, তারপরে কোন টেকনিক অ্যাপ্লাই করলে তোমার এই ফাইলটাই হোস্ট হয়ে থাকবে। ওই যে আগে ডোমেইন হোস্টিংয়ের কথা বলছিলাম, মনে আছে তোমাদের ডোমেইন হোস্টিংয়ের কথা?
ইয়েস ডোমেইন স্যার। নেম পারচেজ ছাড়াই আমরা এখানে তোমার ওয়েবসাইটের ইউআরএলটা এরকম টাইপের হবে, তোমার যে নাম দেওয়া আছে না ইউজার নেমটা, যেমন তোমার ক্ষেত্রে দেওয়া ছিল হলো সিমন কোডার, তো এই ওয়ার্ডটাও থাকবে, গিটহাবও থাকবে, দিয়ে তোমার ওই পেজটা একটা লিঙ্ক দিয়ে একটা পেজ কমপ্লিট হয়ে থাকবে। তুমি ওই লিঙ্ক যে কারোর সাথে শেয়ার করলে সে যে কোনো সময় তোমার ওই পেজটা দেখতে পারবে। তুমি যদি কোনো ফর্ম ফিল করে রাখো বা কোনো ইনফরমেশন দিয়ে রাখো, সব কাজগুলো এখান থেকে করা সম্ভব হবে। স্যার এখন সীমানা কোডটা কিভাবে দেখবো? আচ্ছা, সিমনের কোডটা দেখতে গেলে ওই দেখো গিটহাবে একটা লিঙ্ক দেওয়া দেখছো, জি স্যার। github.com/simon-coder.html-task.git, জি স্যার। এটাতে ক্লিক করবা। সিমন এখানে কিছু ইস্যু আছে, একটু আবার চেক করে দেখবা কোডটা। হ্যাঁ, আমি ফার্স্টে যখন একটু দেখছিলাম কিছু ইস্যু ফেস করছিলাম এখানে, ঠিক আছে। আর এই যে ওয়েব পি যে ফরম্যাটটা আছে না, ওয়েব পি, আচ্ছা আচ্ছা। সিমন একটু ট্রাই করবা যখন তোমরা কোনো একটা ফাইল সেভ করবা, যেমন সিমন এটাতে আছে, আমি যদি একটু দেখাই তোমাদেরকে। দাঁড়াও, সিমনের গিটহাবটা আমি অ্যাড করে তোমার এখন দেখাচ্ছি। সিমনের গিটহাবে একটা ফাইল ছিল .webp, একটা ইমেজ একটা ফাইল ছিল। তোমরা যখন কোনো একটা ইমেজ ডাউনলোড করতে যাবা, যদি লেখা থাকে .webp, তোমরা অবশ্যই এক্সটেনশনটাকে অন করে রাখবা। যারা এইচটিএমএল এক্সটেনশন দিয়ে কাজ করো, এক্সটেনশন অন থাকবে তোমার উইন্ডোজের মধ্যে, যেন তুমি .txt .html যেন দেখতে পাও। এটা সিমনের পেজটা চলে আসলো, যে সিমনের গিটহাবের অ্যাকাউন্ট, এটা সিমনের ইউজার নেম, তার মধ্যে একটা রেপো খোলা আছে, রেপোজিটরি বলা হয়, তো এখানে রিডমি ফাইল, এটা হলো .md ফাইল, এটা আলাদা জিনিস, এটা মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলে, মার্কডাউন, এটা একটা আলাদা জিনিস, এটা এখন পরে এক্সপ্লেন করবো একদিন। তো মেইনলি সিমনের যে কোডের ফাইলগুলো রাখা, সেটা হলো HTML ফাইলটা, এর মধ্যে ছবি আছে, হয় নেচার এই নামে একটা ছবি আছে, সেই ফাইলটাকে লিঙ্ক করা, ইমেজ নামে একটা ছবি আছে, এটাকে লিঙ্ক করা, এই জন্য দুইটাকে সেম জায়গায় আপলোড করা আছে। তাহলে যখন এই ফাইলটাকে আমরা ওপেন করে দেখবো, যখন আমরা এটাকে আপ করে ফেলবো সরাসরি, ক্লিক করলে এই ছবিগুলো অটো ওখানে লোড হয়ে যাবে, যে জায়গায় তোমার সেট করা থাকবে। এটা একটা ইস্যু, মানে এটা সবাই কমপ্লিট করবা, কেউ মিস করবা না। হ্যাঁ, গিটহাবে সবাই অ্যাকাউন্ট করবা, করে আপলোড করবা। যে নেক্সট যে রবিবারে ক্লাস আছে, রবিবারের ক্লাসে যদি সবাই কমপ্লিট করে ফেলতে পারো, আমি রবিবারে তোমাদেরকে দেখাই দিব যে কোন টেকনিক অ্যাপ্লাই করলে তুমি লিঙ্কটা যে কাছে শেয়ার করতে পারবা। আর এই যে ফাইলের নামটা আছে না, তোমরা যখন এখানে ফাইল আপলোড করবা, এর নাম অবশ্যই দেবে index.html। হ্যাঁ, এই নামটা দিবে index.html, এটা ইউজ করবা, টেস্ট বা এসব কোনো কিছু দিবা না। হ্যাঁ, এটা জিনিস খেয়াল করবা সবসময়, কারণ ওয়েবে যখন কাজ করে মেইনলি ইন্ডেক্স থেকে কাজ করা শুরু করে, দেখা শুরু করে আসলে। তারপর তুমি যদি আরও ফাইল বানানোর প্রয়োজন হয়, তুমি আরও ফাইল দিয়ে লিঙ্ক করে অ্যাড করতে পারবা। একটার বেশি ইন্ডেক্স থাকলে তো ইন্ডেক্স 1 2 এইভাবে, না, না, না। 2 3 এইভাবে করে দিচ্ছে। না, একটা ইন্ডেক্স দিবা, আরগুলা ডিফারেন্ট নামে দিবা। মনে করো ফর এক্সাম্পল তোমার এখানে তোমার ইমেজ আছে, তাহলে image.html দাও, মানে জাস্ট বোঝার জন্য বলতেছি। তোমার মনে করো ওখানে তোমার ইনফরমেশন আছে, পার্সোনাল ইনফরমেশন, তাহলে দিলে personalinfo.html একটা ফাইল দিলে, ওই ফাইলটাকে লিঙ্ক করবা কোথায়, এই যে ইন্ডেক্সে লিঙ্ক করে দিবা। অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করা মনে আছে, অ্যাঙ্কর ট্যাগ দিয়ে লিঙ্ক করাই, ওই লিঙ্কটা করাবা হলো ইন্ডেক্স ফাইলে, মানে এটা হবে হলো রুট, এটা হলো মানে তোমাদের মেইন গেট মনে করো, এই গেট দিয়ে তুমি সব রুমে যাওয়া শুরু করবা, এরকমটা হবে। স্যার, হ্যাঁ বলো। রেজাল্ট কোথায় স্যার? হ্যাঁ, রেজাল্ট কোথায়? মানে সীমানার এই কোডটা এই যে এখানে, এই কোডের রেজাল্ট যেটা দেখা যাবে সেটা আমি তো এরপর দিন দেখাবো। তোমার সবাই আপলোড করা হয়ে গেলে index.html আকারে ফাইল আপলোড করবা, তারপর আমি তোমার দেখাবো কোন টেকনিক অ্যাপ্লাই করলে। এখানে যদি আমি ক্লিক করি, শুধুমাত্র আমাকে কোড দেখাবে, এই যে এখানে আমি ক্লিক করি, জাস্ট কোডটা আমাকে দেখাবে, কোডটার মধ্যে কী আছে, কিন্তু সে কোনো ওয়েবসাইট দেখাবে না, ঠিক আছে। এই যে কোড দেখা যাচ্ছে, এখান থেকে একটু আইডিয়া নিতে পারো, একটু আইডিয়া নিও। ইস্যু আছে, এগুলো আমি সবারটা হয়ে গেলে তখন আমি সবাই ইস্যুগুলো নিয়ে কথা বলবো। এই যে যেমন দেখো ইনলাইন সিএসএস করছে, ঠিক আছে। আমরা এরপরে এক্সটার্নালও দেখবো এক সময়, ওটা তোমাদেরকে শেখাই দিব। আর এই যে web.p, যেটা কথা বলতে চাচ্ছিলাম, যখন তোমরা ইমেজ নিয়ে কাজ করবা, এই web.p আকারে রাখবা না। হ্যাঁ, যখন এই ফাইলটা সেভ হতে যাবে, ধরো web.p লেখা আছে, তুমি web.p-টা কেটে দিবা, কেটে .jpg বা png লিখে দিবা। হ্যাঁ, জাস্ট png লিখে দিলে ওটা png ফাইল আকারে তুমি অ্যাক্সেস করতে পারবা। তুমি খেয়াল করবা এই যে nature.webp যে ফাইলটা আছে, আমি সীমানাটা দেখে বলতেছি এই কারণে, কারণ ও যেটা আপলোড করে রাখছে, এরকম যে কারোর ক্ষেত্রে হতে পারে, অসুবিধা কিছু না। ওয়েব থেকে কন্টেন্ট নামাতে গেলে ইমেজ ফাইলটা web.p হতে পারে। তো সেক্ষেত্রে তুমি করবা কি,
এই সেভ করার টাইমে ডট ওয়েব পেজে লেখা আছে এটাকে কাটবা, কেটে ওখানে জাস্ট পিএনজি লিখে সেভ করে দিবা, তখন দেখবে ওই ফাইলটা নর্মালি ওপেন হবে। ক্লিয়ার? আর যদি এটাও প্রবলেম হয় যে এটা হচ্ছে না কোনো কারণে, ইন কেস, তখন তুমি গুগলে সার্চ করবা ওয়েব পি, একটু লিখে রেখে কোথাও, ওয়েব পি থেকে ওয়েব পি টু পিএনজি সার্চ করবা, দেখবে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে, ওইখানে ইমেজটা আপলোড করে সে তোমাকে পিএনজি বা জেপিজিতে কনভার্ট করে ফেলবে। ক্লিয়ার বিষয়গুলো? এগুলো কিন্তু ছোটোখাটো ভুল, হ্যাঁ, এগুলো না ইয়েস হবে, স্যার। একটু মনে রেখো সবাই, আর লাগলে একটু খাতায় লিখে রাখতে পারো। তাহলে নেক্সট টাইম আশা করবো সবারই গিটহাব অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে, এবং সবাই যে যে ওয়েব পেজটা তৈরি করছো, আমাদের ওয়েব পেজের একটা স্যাম্পল দেওয়া আছে যে ওইভাবে একটা ওয়েব পেজ তৈরি করতে হবে সবাই সবার স্যাম্পলটা তোমাদের রেপোতে, এই HTML টাস্ক যেটা লেখা সেটা রেপোর নাম, এই নামটাকে সুন্দর একটা ছোটোখাটো মিনিংফুল দিও, হ্যাঁ এটা, কারণ ওয়েবসাইটের ইউআরএলটা কিন্তু এর উপর ডিপেন্ড করবে, এটার উপরও simon.code এটাও থাকবে, এই নামটাও কিন্তু থেকে যাবে। আর HTML ফাইলটা নামটা কি হবে, মেইন যে HTML ফাইলটা হবে তার নামটা, মেইন HTML ফাইলের নামটা কি হবে? index.html। HTML। আর যদি তুমি এর সাথে আরও Index পেজ, হ্যাঁ আরও যদি পেজকে ইন্টিগ্রেট করো, আলাদা পেজ বানাবা, আমি এক্সাম্পল একটু বলি, আদৌ তুমি বুঝতে পারছো কিনা বুঝতে পারছি না, আমি এক্সাম্পলটা দেখাই তোমাদেরকে, তোমাদের মনে আছে কি না, আমাদের এখানে দুইটা ফাইল খোলা ছিল, এই যে index.html আর test.html। এখন ফর এক্সাম্পল আমি যদি এটাকে রাইট ক্লিক করে জাস্ট প্রিভিউ আকারে ওপেন করি, এখানে সাইডে এটা ওপেন হয়ে যাবে, একটা আছে test.html, একটা index.html। তো index.html আমাকে এরকম দেখাচ্ছে, ঠিক আছে, আমি চাচ্ছি এখানে আমি ক্লিক করব, একটা জায়গাতে ক্লিক করলে আমাকে test.html নিয়ে যাবে, এভাবেই সাধারণত ওয়েব পেজে কোড করা থাকে। তাহলে আমাকে কী করতে হবে, আমি মনে করি যে ম্যাঙ্গোটা নিচে আমি এখানে লিখি, আচ্ছা সবার ওপরে লিখি আমি এখানে, ধরো আমি দিলাম এখানে ট্যাব দিয়ে অ্যাঙ্কর ট্যাগ এই লিখলাম, এই লিখে ইন্টারপ্রেস করলে জাস্ট কমপ্লিট করে দিল। href, আমাদের ফাইলটার নাম কি দেওয়া আছে, তুমি যে আরেকটা ফাইল তৈরি করছো এই যে test.html, সাধারণত ওয়েবসাইট তুমি যে দেখো প্রত্যেকটা আলাদা এরকম ফাইল বানানো থাকে কিন্তু সেখানে, এবং প্রত্যেকটা ফাইলের মধ্যে ইন্টারনেট লিঙ্ক করা থাকে এভাবে। ওই ফাইলটা হলো test.html, আমি এখানে test.html সেভ করলাম, একটু দেখে আসি ওর মধ্যে কী আছে কন্টেন্ট। ওর মধ্যে জাস্ট কিছু লেখা টেখা আছে, নাম রোল দিয়ে একটা টেবিল বানানো, আর কিছু করা নাই। এবার আমি এই যে index.html আছে এটা যদি উপরে চলে যাই, সেভ করলাম, লিঙ্কটা আমার গেল কোথায়, আচ্ছা এর নামটা আমি দিই না এখনও, ধরো আওয়ার টেস্ট ফাইল HTML ফাইল মনে করি, এটা জাস্ট এটা লিখলাম বোঝার জন্য, এই দেখো চলে এসেছে আওয়ার টেস্ট HTML ফাইল। তার মানে এটা যদি আমি ক্লিক করি সে আসলে রেফার করবে কাকে, এই যে তুমি এখানে হাইপার লিঙ্ক করছো এটা মানে এই ফাইলটাকে রেফারেন্স করা, এটার সাথে এটা ইন্টিগ্রেটেড। তাহলে আওয়ার টেস্ট যে লেখাটা আছে এই লেখাটাতে তুমি এটাতে ক্লিক করবা মানে সে আসলে তোমাকে এই ফাইলটার কাছে নিয়ে চলে যাবে, বুঝতে পারছি? তার মানে index.html একটা থাকবে, আর তার সাথে তোমার যত ফাইল মনে চায় তুমি তৈরি করতে পারো, করে তোমাকে লিঙ্ক করে দিতে হবে, যে ইন্ডেক্স থেকে এটা যাবে, ওইটা থেকে আবার ওইটাতে চলে যাবে, এইভাবে। তুমি চাইলে ধরো আরেকটা ফাইল বানালে, মনে করো abc.html, এক্সাম্পল হিসেবে বলছি তোমাকে, জাস্ট ফাইলের নাম কখনো এরকম দিবা না, মিনিংফুল রাখবা যে কোনটা কী ধরনের ফাইল। তো test.html তুমি ওটা লিঙ্ক করাতে পারো যদি প্রয়োজন হয়, অথবা ইন্ডেক্সে লিঙ্ক করাতে পারো, তোমার উপর ডিপেন্ড করবে। আমি যে আওয়ার টেস্টে ক্লিক করলাম, দেখছো ওই ফাইলটা চলে আসলো সরাসরি। এখন খেয়াল করে দেখো আমাদের এই যে ইউআরএল, যে ওয়েবসাইট যে ইউআরএলটা শো করে, এই ইউআরএলটা দেখছো এই যে test.html শো করতেছে, তার মানে এখন কিন্তু ইন্ডেক্স আর নাই, ইন্ডেক্স থেকে সুইচ করে আমি কোথায় চলে আসলাম, test.html এ। এইগুলো নিয়ে কারো কোনো সমস্যা থেকে বলতে পারো, যেগুলো এখন ক্লিয়ার করলাম। ছোটোখাটো বিষয় কিন্তু এগুলো মনে রাখতে হবে, আদারওয়াইজ তোমার কোডটা স্মুথ হবে না। সমস্যা নাই। ফায়সাল, শাফি, শিমন, মাহাদি, রেদওয়ান, কারোর সমস্যা নেই তাই তো? সমস্যা নয়। আচ্ছা এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ। এবার আসো আমরা কোন কোন টপিকগুলো কভার করছিলাম স্টিল নাও, মানে আজ পর্যন্ত কী কী কভার করছি, টেবিল কভার করছিলাম তাই না, টেবিল করছি, ডিভ, তারপরে আইডি ক্লাস, এগুলো কভার করছি। আই ফ্রেমে কী ছিল কেউ বলতে পারবে একবার, আই ফ্রেম কেন ইউজ করতে হয়? বললাম কি? আই ফ্রেম
স্যার আই ফ্রেম আপনি নিজের কোডের যে রেজাল্টটা, ওই রেজাল্টটা আপনি একটা মানে আই ফ্রেমের মধ্যে আপনি ওটা আটকে রাখতে পারেন আপনার কোডের রেজাল্টটা। আচ্ছা, আই ফ্রেমটা তোমাকে হেল্প করবে এইভাবে। মনে করো এই ওয়েবসাইটের মধ্যে তুমি আরেকটা ওয়েবসাইট দেখাতে চাচ্ছ। এটা তো একটা ওয়েবসাইটের একটা পেজ, তাই না? টেস্ট.html। তোমার টার্গেট এখানে এই জায়গাটুকুর মধ্যে অন্য আরেকটা ওয়েবসাইট শো করবে, অন্য একটা ওয়েবসাইট এই জায়গাটার মধ্যে। এই পেজটা ঠিকই থাকবে, বাট এখানে আরেকটা শো করবে। তাহলে এর জন্য আমাদেরকে আই ফ্রেম নিতে হবে। আই ফ্রেমের ট্যাগ শুরু শেষ হতে হবে, এবং এর মধ্যে তুমি যেটা দেখাতে চাও সেই লিঙ্কটা তোমাকে ওখানে আই ফ্রেমে অ্যাড করে দিতে হবে। তাহলে এই জায়গার মধ্যে ওই কোডটা দেখাবে। মনে পড়ছে? স্যার একবার কোডটা দেখান। আচ্ছা, কোডটা দেখাই। এগুলো তো আগের কোড। আচ্ছা, কোডটা করে দেখাই তোমাদের, তাহলে সুবিধা হবে। আচ্ছা, ইন্ডেক্সের মধ্যে করে আমি টেস্টটাকে আই ফ্রেমে নিয়ে নিব। তাহলে এটাকে কেটে দিলাম আপাতত। এই লিঙ্কটা, আচ্ছা লিঙ্কটাও রাখলাম, নিচের দিকে আমি একটা আই ফ্রেম করি। তাহলে আই ফ্রেম শুরু করতে গেলে আমাদের কী লাগবে? ট্যাগ লাগবে না? আই ফ্রেমের ট্যাগই পাওয়া যায় আলাদা। আমি যদি এখানে জাস্ট লিখি আই ফ্রেম, এটা কিন্তু আমাদের ইয়ের ফিচার, ভিএস কোডের। ইন্টারপ্রেস করলাম, এই দেখে চলে এসছে। ফ্রেম বর্ডার আছে থাকলো, ফ্রেম বর্ডার 0 অবস্থা থাকলো। তো সেই স্পেস ধরে রাখছে কিছু। এখন আমি এখানে আস্তে আস্তে অ্যাড করতে পারি। আমি বললাম যে আমি কোন সোর্স থেকে, যে সোর্স লেখা আছে না, যে আমি কোন ফাইলটাকে শো করাবো এই জায়গাটার মধ্যে, আমি বললাম টেস্ট.html এটাকে শো করাবো। তুমি আমাকে এই পেজের মধ্যে ওই পেজটাকে লোড করে দেখাও। এই রেখে দিলাম, দেখছো শো করে। ওপরে কিন্তু লিঙ্কে আমি ক্লিক করিনি, কিন্তু দেখছো ওই পেজটা চলে এসছে। এর মধ্যে স্ক্রল বার শো করতেছে, কারণ বড় একটা জি পেজ। স্যার। এবার তুমি যদি হাইট উইথ থেকে যদি মেনশন করতে চাও, সেটা তুমি করতে পারো। হাইট আর উইথ তুমি যদি প্যারামিটারকে অ্যাড করে দাও, ধরো ফ্রেম বর্ডারটা এরকম থাকলো। ফ্রেম বর্ডার যদি আমি 2 করে দিই, 2, ওই দেখো বর্ডার দেখা যাচ্ছে 2, 3 করি, একটু মোটা দেখা যাবে বর্ডারটা। আমি চাচ্ছি এর হাইট আর উইথ আমি ফিক্স করবো। ধরো আমি তাহলে লিখবো হাইট, লিখলাম ধরো হাইটটা কত, ধরো 400 পিক্সেল দিলাম আমি এটাকে। 400 অনেক লং হয়ে গেছে, 300 দিই। 300 দিলাম এটা। আর উইথ দিলাম মনে করো 250। এই দেখো, এটা 300 হলো এর হাইটটা, আর 250 হলো এর উইথটা। ঠিক আছে? এভাবে এগুলো দিয়ে কাজ করতে হয়। বোঝা যাচ্ছে? আর একটু খেয়াল করে দেখো, এই যে আমি যখন এটাকে ধরো অ্যালাইনমেন্ট থেকে আমি একটু সরাই রাখলাম, বা আমি অর্গানাইজ করি না ঠিকঠাক মতো, কন্ট্রোল এস যখন সেভ করলাম, দেখো এটা অটোমেটিক ফরম্যাটিং হয়ে গেল। এটা হলো আমাদের ভিএস কোডের একটা ফিচার, এই ফরম্যাটিংটার প্রয়োজন। তো এটাকে বলে যে মানে সেভের টাইমটাতে সে আসলে ফরম্যাট করে নেবে, এটাকে বলে ফরম্যাট করা। এই ওয়ার্ডটা লিখে রাখতে পারো। মানে কোডটা প্রপার ওয়েতে ফরম্যাটিং থাকতে হবে। প্রপার ওয়েতে ফরম্যাটিংটা হলো এই যে এরকম ইন্ডেন্টেশন ছিল না, যে বডির মধ্যে আছে দ্যাটস একটা গ্যাপ, ট্যাব দেওয়া। বডির মধ্যে আবার H1 আছে, দ্যাটস একটা ট্যাব দেওয়া। এই এরকম আর কি। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, এবার আসো এই পেজগুলোকে এরকম রেখে দিই, কারণ যদি ইনকেস আবার কিছু ভুলে যাও তখন হুট করে দেখাইতে পারবো। আমি এখানে রেখে দিলাম, আরেকটা পেজ তৈরি করলাম। ফর এক্সাম্পল আজকে একটু ফর্ম দেখাই তোমাদেরকে। forms.html এটা প্রেস করলাম। আচ্ছা, কে বলো তো আমাকে, এখানে আমি HTML টেমপ্লেট আনবো কীভাবে? টেমপ্লেট আনবো কীভাবে? কি বললেন? HTML টেমপ্লেট, এই যে HTML হেড বডি টডি যা আছে, আমি এটাকে আনতে চাই, কীভাবে আনবো? স্যার এক্সক্লেমেটরি চিহ্ন বসে এন্টার প্রেস করে হয়ে যায় স্যার। হ্যাঁ, এক্সট্রিমারি সাইন বসালাম, দিয়ে ইন্টারপ্রেস করলে টোটাল সে টেমপ্লেট রেডি করে ফেললো। আমাদের এই দুটো লাইন দরকার নাই, আমরা কেটে দিলাম আপাতত। ব্যাস এতটুকু থাকলো। এটা জাস্ট নাম দিলাম আমি ফর্মস, এতটুকু থাকলো। এখন আজকে আমরা ফর্ম নিয়ে কাজ করবো। ফর্ম বলতে গেলে তুমি যে ফেসবুকে যে পেজটা দেখছিলাম, এই দেখাচ্ছিলাম একবার তোমাদেরকে, ফেসবুকের পেজ, যে বক্সের মধ্যে টাইপ তুমি করতে পারো, এটাকে মেনলি বলা হলো ফর্ম। এই যে এটা টোটালটা একটা ফর্ম, তার মধ্যে তোমার এই যে টাইপ করার জায়গা থাকবে, বাটন টাটন থাকতে পারে, কিছু লেখাও তুমি রাখতে পারো।
এটাকে বলা হলো ফর্ম। এখন আসলে আজকে আমরা সিম্পল কিছু ফর্ম নিয়ে আলোচনা করি এগুলো কীভাবে কাজ করে। টেবিল ট্যাগের ক্ষেত্রে শুরু শেষ ছিল না? জি স্যার। ছিল স্যার। টেবিল ট্যাগে, তাহলে কি ফর্মের শুরু থাকা শেষ থাকা উচিত না? Yes, ওকে, আমরা ফর্মের শুরু শেষ এগুলো সবাই দেখবো আস্তে আস্তে। তাহলে ফর্মের আগে শুরু আর শেষ হবে, আমরা লিখে ফেলি আগে। যদি ফর্ম লিখি শুধুমাত্র, সে আমাকে সাজেশন দিবে। এই যে ইন্টারপ্রেস করলাম, এই অ্যাকশনটা কী আছে এটা আমরা আপাতত চিন্তা না করি। কারণটা হলো আমরা তখন ব্যাক এন্ডে কোনো কোড করতেছি না, জাস্ট আমরা ফ্রন্ট এন্ডে হালকা ডিজাইন দিয়ে আমরা এটা শেষ করব। তো এটা লাগে ওই সময় একটা আইডিয়া নিয়ে রাখো, যদি কেউ ব্যাক এন্ডের ব্যাপারে ইন্টারেস্ট ফিল করো, সে তুমি এটা চেক আউট করতে পারো। এই অ্যাকশনের মধ্যে কোড লিখতে হয়, ওই ফাইলের পাথ দিয়ে দিতে হয় যে এই ফর্মটা যখন সাবমিট করব তখন কোন ফাইলের কাছে যাবে এবং কে এই কাজটাকে হ্যান্ডেল করবে। সহজে বলতে গেলে এটা হতে পারে কোনো পিএইচপি ফাইল হতে পারে বা কোনো পাইথন রিলেটেড কোনো কিছু হতে পারে, মানে ব্যাক এন্ডের কাজ। এটা তো ফ্রন্ট এন্ডে ছিল, তখন তথ্য যদি ডাটাবেজে সেভ হবে, এই তথ্যগুলো তো নিয়ে যেতে হবে। তো নিয়ে এসে আমি কার কাছে নিয়ে যাব? তো ওই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ওই ফাইলটার পাথ এখানে দেওয়া থাকবে, ওইখানে চলে যাবে। সেখান থেকে সে প্রত্যেকটা ঘরের ভ্যালুগুলোকে নিয়ে ডেটাবেজে সেভ করে ফেলবে। জাস্ট একটা বার্ডস আই ভিউ দিলাম তোমাকে। এবার ধরো আমি একটু লেখা দিতে চাই আস্তে আস্তে। মনে করো আমি ফার্স্ট এটা লেখা দিব, ওটাকে আমরা লেভেল বলবো। যে লেখাটা আমরা দিব ওটাকে বলে লেভেল। লেভেল দিলাম। ফর আমরা দিয়ে দিব, ফর এক্সাম্পল মনে করি আমরা দিলাম নেম। এটা নেম, হ্যাঁ এমনি নেম কিন্তু এটা। আর এখানে বলা হচ্ছে ফুল নেম। যদি ক্লোন দিয়ে রাখি ভালো দেখা যায়। সেভ করে একটু রান করে দেখি জিনিসটা কেমন দেখায়। এখন শো প্রিভিউ করলাম, এই দেখো দেখছো ফুল নেম লেখা দেখাচ্ছে। আচ্ছা, এখন আমাদের বক্সটা লাগবে, এর ইমিডিয়েট পরে আমি বক্সটা দিতে যাচ্ছি। তাহলে পরের লাইনে যাবো কীভাবে? স্যার ফরটা লিখেন কেন? আচ্ছা, এই ফরটা অ্যাড করে হলো, ধরো এই যে তুমি যে লেখাটা আছে, তুমি যদি একে অ্যাক্সেস করতে চাও, এই লেভেলটার নাম কি, এই নামটা অ্যাক্সেস করার জন্য আসলে কখন তো প্রয়োজন হতে পারে আমাদের যে ওইটার নাম কি, এটার নাম কি, একটা জিনিসের নাম দিতে হয় না। যেমন ওই যে আইডি ক্লাস যখন দিলাম, একটা পার্টিকুলার জায়গায় একটা নাম দেওয়া ছিল, দ্যাটস আমি ওইটাকে অ্যাক্সেস করতে পারি যে কোনো জায়গা থেকে। তো লেভেলের নাম ডিফাইন করে হলো যে ফরটা দিয়ে। আচ্ছা। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটা বক্স তৈরি করি। বক্সটাকে বলা হয় ইনপুট বক্স বলা হয়। জাস্ট দিব ইনপুট লিখে চলে আসবে। আমি প্রথমটাই দিয়ে দিলাম নর্মালটা। দেখছো একটাটাই কিন্তু সব কমপ্লিট হয়ে যাচ্ছে। এই যে পাশে শো করে একটা বক্স চলে আসলো, কি লেখা আছে টাইপ টেক্সট। আমি এগুলো এক্সপ্লেন করবো, টেনশন করার কোনো কারণ নাই। আমি এটাকে নিচে নামিয়ে দিই। তাহলে কিন্তু একটা বিআর ট্যাগ ইউজ করবো, বিআর ইউজ করলাম, পরের লাইনে চলে আসলো। তাহলে ফুল নেম আমি এখানে টাইপ করতে পারবো। দেখো আমি টাইপ করতে পারি, এই যে মাহমুদ লিখলাম, টাইপ করা যায়। দেখছো ফাইন, আমরা তাহলে এটাতে এখন টাইপ করতে পারি। একটা বক্স গেল। এবার মনে করো ফর এক্সাম্পল আমি এটা একটা বক্স নিলাম, আমি আর কয়েকটা বক্স নিব। আমি এটাকে কপি পেস্ট করে ফেলি, তাহলে আমার কাজটা সহজ হবে। 2টা 3টা। আচ্ছা, প্রথমে ছিল ফার্স্ট নেম, ছিল ফুল নেম। আমি এটা ধরে দিলাম হলো ইমেইল দিলাম ফর এক্সাম্পল। আমি আরও কিছু চেঞ্জ করবো, জাস্ট একটু আগে প্লেস হোল্ডারটা ধরে রাখি। হ্যাঁ, এরপরে আমি এখানে ধরে দিব হলো ইমেইলের পরে পাসওয়ার্ড। এটা দিলাম পাসওয়ার্ড, এটা ক্লোন দিলাম। দেখো আমাদের ডিজাইনটা একটু ব্রেক হয়ে আসে না? ইস্যু কোন কোন জায়গায়? আমরা ইনপুট বক্সের পরে একটা করে ইন্টার দিব। এই একটা দিলাম, এই একটা দিলাম, এই একটা দিলাম। এখন ঠিকঠাক আছে না মোটামুটি? এখন ফ্যাক্ট হলো, তাহলে ফর নেমে যদি এর নামটা দিই নেম, যে নেম বললে আমি ফুল নেম অ্যাক্সেস করতে পারবো সহজ কথা বলতে গেলে, তাহলে এটার একটা নাম দেওয়া উচিত না? সবগুলোতে একই নামে দেওয়া যায় না। তাহলে এটার নাম দিয়ে সাপোজ আমি ইমেইলে দিলাম, ছোটো করে ইমেইল লিখে রাখলাম। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে পাসওয়ার্ড লিখতে পাস লিখতে পারি, ইটস আপ টু ইউ। তুমি যে নাম লিখবা সেই নাম দিয়ে তোমাকে অ্যাক্সেস করতে হবে। যেহেতু আমরা এখন কোথাও অ্যাক্সেস করবো না, কিন্তু কোনো টেনশন নেই, আমাদের পাসওয়ার্ডই ধরে লিখে রাখলাম, কোনো ইম্প্যাক্ট নাই। আচ্ছা, তাহলে আমাদের লেখাগুলো শেষ। একটু খেয়াল করো, আমি যখন এই যে এখানে টাইপ করতেছি, এটা তো নাম সামথিং স্পেস সামথিং। ইমেলটা কি একই প্যাটার্নে হয়? না স্যার। ইমেলটার মধ্যে কি প্যাটার্ন থাকে?
স্যার প্রথমে একটা কোনো নাম সংখ্যা তারপরে @gmail.com। সামথিং অ্যাট দ্য রেট অফ তোমার জিমেইল হোক বা অন্য যে কোনো মেইল টেল হতে পারে, এরকমটা হয়, তাই তো? জি তাহলে স্যার। আমরা এইখানে এগুলোকে কীভাবে চেঞ্জ করতে পারি? যদি আমরা এখানে লিখে দিই যে টেক্সটের জায়গায় ধরো আমি লিখে দিই ইমেইল, তাহলে সে হয়ে যাবে ইমেইল টাইপ এটা। আর পাসওয়ার্ডের ক্ষেত্রে যদি আসি, তার মানে নেমটা জাস্ট নর্মাল টাইপের হলো, তারপর টাইপ কিন্তু আমি কিন্তু নামে চেঞ্জ করিনি। ও সরি, এটা তো যা আছে তাই থাকবে, এটা টেক্সটই থাকবে। এই নিচের ঘরটা এটা চেঞ্জ হবে, কিন্তু এটা আমাদের হলো ইমেইলের বক্স, যেহেতু ইমেইল এটা ইমেইল টাইপের হবে। এবার এটা সলিউশন করে ফেললাম, তার মানে এখানে আমি লিখবো ধরো test@something.com, এরকম হবে। নর্মাল লেখা দিলে সে নিবে না ওই টাইমটাতে, যেরকম লেখা দিই, যদি এটা ইমেল না, ইমেলের প্যাটার্নের মধ্যে পড়তেছে না, দ্যাটস এটা কাজ করবে না। ফাইন, এবার পাসওয়ার্ডের কাছে আসো। টাইপ করলাম, আমরা কি পাসওয়ার্ড এভাবে দেখতে পাই যখন টাইপ করি? না স্যার, হিডেন থাকে। হিডেন থাকে। এবার আমাকে একটু ব্রেন স্টর্মিং করে একটু বলো তো দেখি, কি করলে এটা চেঞ্জ হবে? ক্লু অলরেডি আছে কিন্তু এখানে। স্যার টাইপের জায়গায় হিডেন লিখলে। আচ্ছা, আর একটু চিন্তা করো। টাইপ পাসওয়ার্ড। স্যার টাইপের জায়গায় ডট লিখলে। আচ্ছা, এটা একটা অ্যান্সার চলেছে। টাইপ টাইপ, পাসওয়ার্ড হবে না? ইয়েস, টাইপ যদি পাসওয়ার্ড দিয়ে ফেলি তাহলে হয়ে যাবে। আমি এখানে কেটে দিলাম, খেয়াল করো আমি আগে টাইপ করলাম যখন, এই যে লেখা শো করে, হ্যাঁ। আর এবার যদি আমি টাইপের জায়গাতে টেক্সটটা না লিখে আমি যদি জাস্ট পাসওয়ার্ডটা লিখে দিই, পাসওয়ার্ড, সেভ করলাম, রান করলাম, এই যে এখন দেখছো, ইন্টারেস্টিং না? যে অ্যাকচুয়াল ফর্ম যেভাবে কাজ করে সেভাবে কিন্তু এই কাজ করতেছে, তাই না? এবার একটা বাটন দরকার না আমাদের, জাস্ট একটা বাটন, জি স্যার। এটা নিচে একটা ব্রেক দেওয়া আছে। স্যার বাটন লিখতে হবে। আমরা এখানে ইনপুট টাইপ ইউজ করব, সরাসরি ইনপুট দিয়ে বাটন আনতে পারবো। আমরা এখানে ইনপুট ইউজ করলাম, টাইপটা হবে হলো আমাদের বাটন, সরি সাবমিট। সাবমিট দিলে এটাই বাটন হয়ে যাবে। এবার আমি বলবো যে এটা থাকবে হলো, এটা ভ্যালু আমরা দিতে পারি, ভ্যালু দিয়ে বললাম ওখানে কি লেখা থাকবে, আমি বললাম লেখা থাকবে রেজিস্টার, মনে করো রেজিস্টার, বা সাইন আপ লেখা থাকে, সাইন আপ লিখে রাখলাম আমরা। আরেকটা বিআর দিয়ে আসি, তাহলে নিশ্চয়ই একটু মিনিংফুল হবে। বিআর আরেকটা দিয়ে দিলাম। বুঝতে পারলাম ফর্ম কীভাবে তৈরি করে। এটা টাইপ সাবমিট বলতে এটা সাবমিট একটা বাটন হলো, অটোমেটিক বাটন দিয়ে আমরা ইউজ করতে পারি, বাট যদি একটা ফর্মের একটা অংশ, দ্যাটস ওয়াই আমরা এই যে টাইপের ক্ষেত্রে এই বাটনটা আমরা ইউজ করবো, এই সাবমিটটাকে ইউজ করবো। এখানে হয়তো কোনো কনফিউশন আছে কিনা কারো, কেন কোন কোডটা করলাম বুঝতে পারছি কিনা? জি স্যার। কারো কোনো সমস্যা আছে এগুলো নিয়ে? স্যার আমরা সমস্যা নাই। আমরা HTML CSS এর যে কোনো লাইক জিনিস আমরা অন্য জায়গায় নিজের মতো একটা ভ্যালু দিয়ে অন্য জায়গায় রাখতে পারবো। মানে এটা তো শুরুতে দেখায়, যেমন দেখেন স্যার ফুল নেম লেখা আছে, এটা শুরুতে দেখাচ্ছে, আমি চাচ্ছি যে এটা মাঝখানে দেখাবে বা অন্য কোথাও দেখাবে, তো ওই লোকেশনটাকে কি আমি মানে চেক করতে পারবো? আচ্ছা, এই তো ভালো একটা কোয়েশ্চেন করছো। মানে শিমনের কোয়েশ্চেনটা হলো এটা যেমন শুরুতে দেখাচ্ছে, তাই তো? আমি এটাকে পিক করে ধরো আমি এটাকে সেন্টারে নিয়ে আসবো বা অন্য কোনো জায়গায়, সেন্টারে আনতে পারলে আমি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট করে নিয়ে যেতে পারবো, এটা এখানে থাকবে না, তাই এটা বলতেছো শিমন? ইয়েস স্যার। আচ্ছা, এই তো নাইস কোয়েশ্চেন। এখন আমি স্যার এটা সিএসএস এ মার্জিন ব্যবহার করতে হবে। ওকে, আচ্ছা রিয়নটি এক্সপ্লেন করো, এটা কি করবো তাহলে আমরা এই কোডটার উপর কি অ্যাপ্লাই করবো? হ্যাঁ রিদওয়ান। জি স্যার বলেন। আচ্ছা রিদওয়ান একটু বলে শেষ করে ফেললো, আর কিছু বললো না। দেখো আমরা অলরেডি সিএসএস জানি, এইচটিএমএল তো আমাকে স্ট্রাকচার বানিয়ে দিচ্ছে। যদি আমি এটাকে নিয়ে কাজ করতে চাই, এই ফর্মকে আমি একটা আইডি দিয়ে দিব, ফর্মকে একটা আইডি দিব, দেন ওই আইডিটাকে ধরে ধরে আমি যেদিকে মুভ করানো যা করানো আমি করে ফেলতে পারবো, ঠিক আছে? আইডি বা ক্লাস তুমি ইউজ করে, তখন তোমার এটার উপর একটা পাওয়ার থেকে যাবে।
আর যদি তুমি ফর্মটাকে মুভ করো তার মানে ফর্মের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলো চলে আসবে। ধরো আমি এখানে টাইপ করলাম, এখানে টাইপ করলাম, এখানে টাইপ করলাম। তোমরা খেয়াল করছো কিছু ওয়েবসাইটে আমার একটা বাটন থাকে, আমি যদি ক্লিক করি, ক্লিক করার সাথে সাথে এই লেখাগুলো সব মুছে যায়। এরকম কেউ দেখছো? জি স্যার। আচ্ছা, এখন এটা আমরা ইউজ করতে পারি কিনা এটা আমরা দেখবো, সমস্যা নাই। ওইটাকে বলা হলো রিসেট টাইপ। হ্যাঁ, রিসেট মানে পুনরায় সেট করা, তাই না? এটা আমরা সবাই বুঝি যে পুনরায় সেট করা হবে। এটা ধরো কোনো একটা জায়গায় আমি কোনো ভ্যালু দিলাম, রিসেট প্রেস করব, তাহলে এটা টোটালি মুছে যাবে। আসো আমরা ওই বাটনটাকে অ্যাড করি। ওটা তো পাশাপাশি রাখাটাই ভালো, মানে উপর নিচে রাখলে নিচে কেমন কেমন দেখা যাবে। তাহলে আমরা কী করতে পারি, আবার লিখবো ইনপুট, লিখলাম, লেখার পরে যেটা সাবমিট রিসেট টাইপ হবে, রিসেট আমি লিখলাম, ওর নামটা আমি কি দিব, ওর আচ্ছা নেম দিব, ওকে আমি ভ্যালু দিয়ে দিব, ওই বাটনটার নাম কি শো করবে। এটা বাই ডিফল্ট রিসেট হয়ে আছে, আমি বললাম না এর নাম রিসেট হবে না, আমি দিলাম হলো ক্লিয়ার ফর এক্সাম্পল, এটা লিখলাম ক্লিয়ার। তাই ক্লিয়ারে ক্লিক করলে সব ক্লিয়ার হয়ে যাবে, তাই তো? এটা আমরা চাচ্ছি। আর এটা ক্লিয়ার একটা বাটন, সব ক্লিয়ার হয়ে যাবে। এটাকে সেভ করি, টেস্ট করে দেখি কাজ করে কিনা। ধর লিখলাম এখানে মাহমুদ, এখানে test@gmail.com, এই ধর একটা হাবিজাবি লিখে রাখলাম। তার মানে ক্লিয়ারে ক্লিক করলে এই লজিকটা বলে হলো সে আসলে সবগুলো ক্লিয়ার করে ফেলবে। দেখছো ক্লিয়ার করলো? মানে আমাদেরকে ধরে সব ডিলিট করার কোনো প্রয়োজন নাই। আমরা যেখানে যা টাইপ করি না কেন ক্লিয়ার প্রেস করলে সবগুলো ঘর ক্লিয়ার হয়ে যাবে। বুঝতে পারলাম? জি স্যার। আচ্ছা, এবার আরেকটা সামনের দিকে এগিয়ে যাই। সেটা হলো, তোমরা অনেক সময় খেয়াল করছো কি না যে অনেক ফর্মের ক্ষেত্রে আগে থেকে কিছু জিনিস লেখা থাকে, দেখছো? আগে থেকে কিছু লেখা থাকে। মনে করে আমি চাচ্ছি যে স্টার্টিংয়ে কিছু ভ্যালু লেখা থাকবে এখানে, আমাকে এই এই কোডটা দেখে কেউ আইডিয়া করে বলতে পারবা? তাহলে আমি এই যে 3টা ফিল্ড আছে, মনে করো ফুল নেমের জায়গায় আমি নামটা লিখে রাখবো, কোন জিনিসটা অ্যাড করলে আমার আসলে ওখানে দেখাবো ওই জিনিসটা? ইনপুট বক্সের মধ্যে কি অ্যাড করলে এখানে একটা ভ্যালু দেখাতে পারে? কোড কিন্তু এখানে আছে, দেখিয়ে বলতে পারে। ভ্যালু। ইয়েস, ভ্যালু। আমরা তাহলে এখানে চলে যাই, ওর টাইপটা ছিল টেক্সট, আমি বললাম ওর ভ্যালু কী দিবা, আমি বললাম এখানে লেখা থাকবে মাহমুদ, সবসময় মাহমুদ লেখাই থাকবে। সেভ করে দিলাম, তা দেখো আমি সবসময় এই মাহমুদ লেখাটা পেয়ে যাবো। আমি এটাকে লোড দিয়ে আরেকবার, বুঝছো, অটোমেটিক চলে আসলো মাহমুদ লেখাটা। বুঝতে পারলাম? বুঝতে পারলাম। জি স্যার। তার মানে প্রত্যেক সাথে কত ছোটোখাটো কত কিছু বিষয় আসলে ইন্টিগ্রেটেড। ওকে, আমরা এটা বুঝতে পারলাম। কোনো কনফিউশন আছে এগুলো নিয়ে? না স্যার। আচ্ছা আচ্ছা, এখানে দেখা একটা ইস্যু, এই নামটা তো হার্ড করে একদম টাইপ করে রাখা। যদি আমি এটাকে এরকম না যে অনেক ওয়েবসাইট তুমি খেয়াল করছো লেখা থাকে ঝাপসা করে লেখা থাকে, ওটা কিন্তু ভিতরে লেখা থাকে, ওটা কিন্তু কোনো ইম্প্যাক্ট পড়ে না। যেমন এটা ইম্প্যাক্ট পড়তেছে, আমি রান করলাম, লেখাটা হয়ে আছে, আমি পরে কোনো অক্ষর লিখি তারপরে চলে যাচ্ছে, তাই না? আমাকে কেটে দিতে হচ্ছে। বাট তুমি অনেক ওয়েবসাইট দেখবা লেখা আছে যে টাইপ ইউর নেম, ধরো এখানে লেখা থাকবে যে ইন্টারে ভ্যালিড ইমেল, ধরো আমি এখানে এটার জন্য লিখলাম, ইমেলটার জন্য, যেখানে হালকা করে লেখা থাকবে, যে হালকা করে লেখা থাকবে। তো হালকা করে লেখা এটাকে বলা হয় প্লেস হোল্ডার। এই ওয়ার্ডটা মনে রাখবা, অনেক ক্ষেত্রে এই ওয়ার্ডটা ইউজ হবে। যেমন ধরো তুমি একটা ওয়েবসাইট বানালে কোনো একটা জায়গায় ইমেজ থাকবে, একটা ইমেজ একটা জায়গায় থাকবে, ফর এক্সাম্পল এখানে থাকবে। এখন ফার্স্টে তুমি তো জানবা না তোমার যে ক্লায়েন্ট থাকবে যিনি, যখন তুমি আরও অ্যাডভান্স লেভেলের কাজ শিখে ফেলবা, ক্লায়েন্ট যখন কোনো একটা কাজ করবা বা নিজের জন্য কাজ করবা, তুমি ফার্স্টে জানো না যে এখানে কোন ছবিটা থাকবে। তো এখানে বিভিন্ন রকম ডামি ছবি দিয়ে রাখা হয়, এটাকে বলা হয় প্লেস হোল্ডার বলা হয়, মানে প্লেসটাকে তুমি ধরে রাখতেছো আর কি। তো এখানে তুমি যদি কাউকে রাখতে চাও ঝাপসাভাবে লেখাটা দেখা যাবে, তো এটাকে বলা হলো প্লেস হোল্ডার। আমি ক্লিয়ার করলাম, এটাকে ক্লিয়ার করে মনে করি ইমেইলের জায়গাতে আমি লিখবো, ইমেইলের ইনপুট বক্সে চলে আসলাম, এখানে এসে জাস্ট প্লেস, এই যে প্লেস হোল্ডার চলে এসছে। এর বললাম যে টাইপ এ ভ্যালিড ইমেইল, ইমেইল
দেখো তো ঠিক আছে। এখন এই যে টাইপে ভ্যালিড মিল লেখা আছে, আমি যেখানে কিছু টাইপ করি ওটাকে কাটতে হচ্ছে, ওটা জাস্ট ছায়ার মতো হয়ে আছে সব সময়। তাহলে বিভিন্ন ওয়েবসাইটের মধ্যে আসলে এইভাবে কোড করা থাকে। আমরা কি আইডিয়া পাচ্ছি কিছু ফর্মের জি স্যার। বক্সগুলো কীভাবে কাজ করে না করে? এবার আরেকটু অ্যাডভান্সে যাই, যদি এখানে কোনো কোয়েশ্চেন না থাকে। মনে করো আমি আমি, বক্স সাইজ বড় করতে পারবো? হ্যাঁ সবই তুমি করতে পারবা, সিএসএস দিয়ে তুমি সব করতে পারবা। তোমার যেইখানে যা মন চায় তুমি সিএসএস দিয়ে ধরবা, ধরে নেওয়ার পর কাজ করবা, কোনো ইস্যু নাই। আচ্ছা আমি একটা এক্সাম্পল দেখি। মনে করি এই বক্সের সাইজটা আমি একটু লম্বা করবো বা একটু ছোটো করবো, কীভাবে করতে পারি? এর নাম কি? যেহেতু একটাই আছে, আমি আপাতত আইডি ক্লাস ইউজ করলাম না, হ্যাঁ জাস্ট এই ট্যাগ নেমে ধরে কাজ করব। আমি হেডে চলে আসলাম, স্টাইল লিখলাম, স্টাইল, এই যে চলে আসলো, এটা কমপ্লিট করলাম। এবার আমি বলবো, আমি সেভ করলে এটা আমার ফরম্যাট করে নিতে, তো জাস্ট দ্যাটস আমি ফরম্যাটিং করতেছি না আপাতত। ইনপুট লিখবো। এখন আমি চাচ্ছি এটার সাইজটা হবে হলো, সাইজটা কি আমার মার্জিন প্যাডিং না, প্যাডিংটা যদি আমি বাড়াই দিই তাহলে আমি বলবো এটা হলো প্যাডিং, সব দিকেরই প্যাডিং হোক, দেখা যাক কেমন দেখা যায়। প্যাডিং ইকুয়াল টু দিলাম সাপোজ 40 পিক্সেল। এটা বাজে দেখা যাচ্ছে না একদম? 40 পিক্সেল 20 করলাম, এটা বাজে দেখা যাচ্ছে, বেশি বড় বড় বক্স লাগে। এখন আমি যদি সাইডে বড় করতে চাই, সাইডে ছোটো করতে চাই, তাহলে এই প্যাডিংটা ইউজ করা যাবে? যদি এটাকে আমি নর্মাল রেখে দিই, এরকম আছে, মনে করি একটু বড় হবে ওপরে আর নিচে। স্যার প্যাডিং টপ, প্যাডিং বটম। ইয়েস, আমরা সিম্পল এটা দিতে পারি, প্যাডিং, প্যাডিং টপ দিব, প্যাডিং টপ ধরে দিলাম সাপোজ 10 দিয়ে দেখি কেমন দেখা যায়। একটু বড় হলো। আচ্ছা প্যাডিং টপ দিয়ে ইয়ে হয়ে যাচ্ছে, এখন প্যাডিং বটম দিলে ওই নিচের দিকটাও ছেড়ে দিবে সে। সেম ওয়েতে পি পি এটা আবার হলো 10। খেয়াল করছো আমি কি লিখলাম? এই জিনিসটা কি কে বলতে পারবে? এই যে পিবি 10 লিখলাম, এটা কি জিনিস? কোনো কথা নাই। এই ইমিট শেখা দিলাম না, ইমিট এই শর্টকাটে লেখা যেত। তার শর্টকাটে হ্যাঁ প্যাডিং বটম। হ্যাঁ সেটা কিন্তু শর্টকাট না, কিন্তু এটাকে ইমিট বলা হয়। হ্যাঁ ইমিট দিয়ে তুমি এইভাবে তুমি লিখতে পারবা। আমি ইন্টারপ্রেস করলাম, এই দেখো প্যাডিং বটম সে অ্যাড করে ফেললো, খেয়াল করছো? তার মানে আমি যদি কোনো কিছু অ্যাড করতে চাই, প্যাডিং টপ, তাহলে পিটি লিখবো, কতটুকু আমার লাগবে, সাপোজ আমি ধরো প্যাডিং টপ বটম দিলাম, তো প্যাডিং রাইট দিই আমি পি আর, প্যাডিং রাইট এটা হবে সাপোজ, আচ্ছা অনেক বড় করে দিই, 50 দিলাম, 50 দিয়ে ইন্টারপ্রেস করলাম, এই দেখো ঠিক আছে। এগুলো একটু মনে রাখতে হবে, আদার্স ভুলে যাবো তো, প্র্যাকটিস করতে হবে। আপাতত তোমার বক্সটা আমি এরকমই রেখে দিলাম। এভাবে তুমি এগুলোকে ধরে ধরে তুমি কাজ করাতে পারবা, কোনো সমস্যা নেই। দেখছো প্রত্যেকটি ইনপুট বক্স ছিল, প্রত্যেকটা বড় হয়ে গেছে। এখন মনে করো তোমার সাইন আপ আর ক্লিয়ার এই দুইটা বাটনে তোমার কালারটা চেঞ্জ করতে হবে, তাহলে ইনপুট বক্স ধরা মানে প্রত্যেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ওটা ক্লাস আলাদা করে নিয়ে এসে করে নিতে পারবো না? ইয়েস, হ্যাঁ আমরা ক্লাস আইডি ধরে ধরে এখানে আমরা ক্লাস বা আইডি করব। ক্লাস করতে পারো, যেহেতু দুইটা একই টাইপের জিনিস, তুমি চাও জন্য দুইটা তুমি একই টাইপের কালার টালার রাখবা, তো দুইটাতে সেম ক্লাস দিবা। আর যদি মনে হয় ডিফারেন্ট ডিফারেন্ট করবো, তো দুইটাতে আইডি দিয়ে দিবা, এক একটা আইডি দিবা, এক একটা আইডি দিবা, ওই আইডি ধরে তুমি এখানে কাজ করা শুরু করে ফেলবা। ক্লিয়ার? জি স্যার। এটাকে আমি সরাই ফেলি, হ্যাঁ আমাদের সিম্পলই থাক, আমাদের আইডি যেহেতু নেওয়া হয়ে গেছে অলরেডি। এখন তোমরা অনেক ওয়েবসাইট দেখছো হবে হয়তো, ওই যে চেক বক্স টক্স থাকে না, যে মেল ফিমেল, সবচেয়ে ভালো বুঝবা এটা, যে মেল ফিমেল ক্লিক করার অপশন থাকে, যে কোনো একটা ক্লিক করতে হবে, দেখছো এরকম? জি স্যার। আচ্ছা আমরা ওইগুলো নিয়ে একটু কাজ করবো এখন। জি স্যার। আমরা তো এই ফর্মের এখানে ওই মেল ফিমেল এটা রাখবো, কারণ হয়তো অ্যাক্সেস চুজ করার কোনো অপশন নাই, যে কোনো একটা চুজ করতে হবে। আমরা ওইটা এখন কাজটা কমপ্লিট করব। এটাকে বলা হলো রেডিও বাটন বলা হয়, একটু খাতায় লিখে রাখতে পারো রেডিও বাটন।
এটা বলে রেডিও বাটন। আর যেখানে টিক মারা যায়, মাল্টিপল জায়গায় টিক দেওয়া যায়, ধরো এরকম একটা বক্স আছে, এরকম একটা বক্স আছে, এরকম একটা বক্স আছে। ফর এক্সাম্পল তোমাকে বললো যে তুমি কি করতে পছন্দ করো, ধরো তুমি যদি আমি গেমস খেলতে পছন্দ করি, আমি ইন্টারনেট সার্ফিং করতে পছন্দ করি, আমি মনে করো সাপোজ প্রবলেম সলভিং করতে পছন্দ করি। এখন তোমার চয়েস কোনটা, ধরো এটা দুইটা তুমি দিতে যাচ্ছ, এখানে দুইটা সিলেক্ট করা যায়, এটাকে বলা চেক বক্স বলা হয়। আর যেখানে মেল ফিমেল থাকে এখানে জাস্ট দেখো গোল একটা বাটন থাকে, এখানে একসাথে দুইটা সিলেক্ট করার কোনো সুযোগ থাকে না, এখানে একটা করে সিলেক্ট করতে হয়, যে কোনো একটা সিলেক্ট করা যায়। এটাকে বলতে রেডিও বাটন, এটাকে বলে চেক বক্স। খাতায় লিখে দেখো, হ্যাঁ, 4 কোণা যে বক্স থাকে এটা বলে চেক বক্স। এখানে মাল্টিপল অপশন সিলেক্ট করা যায়, আর রেডিও বাটনটাতে একটা অপশন সিলেক্ট করতে হয় যে কোনো। এখন কোড দেখবো আমরা। আচ্ছা আসো আমরা এই সাইন আপ ক্লিয়ার বাটনের একটু উপরেই কোডটা লিখি, এখানে লিখি, একটু গ্যাপ রাখি। তাহলে ওইটাও কি একটা ইনপুট টাইপ না? আবার আমি ইনপুট লিখলাম, লেখার পরে যেহেতু আমি চাচ্ছি রেডিও বাটন টাইপের হবে, আমি এখানে লিখব রেডিও। জাস্ট একটা গোল একটা লেখা চলে আসলো। আমি এখানে একটা বিয়ার দিয়ে রাখি, আদারওয়াইজ লেখাটা মিক্সড হয়ে যাচ্ছে। দুইটা বিয়ার দিয়ে সেপারেট করে রেখে দিই, এরকম থাকা আপাতত। এখন এটা তো রেডিও বাটন হলো, এখন এর মধ্যে টেক্সট লাগবে না আমাদের? টেক্সটের জন্য কীভাবে দেয়? ভ্যালু দিয়ে বললাম এটা মনে করো মেল লিখলাম। এবার দেখাচ্ছে না কেন? ইনপুট টাইপ হলো রেডিও। আচ্ছা এটার নামও দিতে হবে, নামটাও দিয়ে রেখে আগে। এর নেম হলো, নেমটাও দিলাম মেল, সেভ করলাম। আসা উচিত। আবার রিলোড দিয়ে দেখি। অদ্ভুত বিষয়, ভ্যালুটা আসতেছে না। দাঁড়ান এটা অনলাইনটা কম্পাইলার দিয়ে দেখি কি বলে। দেখো তো কোথাও কোনো ভুল করলাম নাকি? ভ্যালু তো বানান ঠিকই আছে, ভ্যালু বানান। টাইপ তো RADIO, রেডিও। দেখো তো কোনো স্পেলিং কোনো মিস্টেক খুঁজে পাওয়া যায় কি না? কোন মিস্টেক খুঁজে পাওয়া যাচ্ছে? স্পেলিংয়ে কোনো মিস্টেক? না স্যার। অদ্ভুত বিষয় তো এটা। এখানে রেডিও বাটন অ্যাড করলাম, আরেকটা কম্বাইনলি অ্যাড করে ফেলি। তো ইনপুট টাইপই হবে, টাইপটা রেডিও হবে, RADIO, রেডিও। ঠিকঠাকই আছে। কপি করলাম, আরেকটা অ্যাড করি। এটা মেল আছে, এটা যদি ফিমেল লিখে দিই, ফিমেল, এটা যদি ফিমেল লিখে দিই। এখন এখানে এবার আমি একটা বিআর একটা ট্যাগ ইউজ করবো এখানে, এর মাঝখানে। কিন্তু অদ্ভুত বিষয় দেখাচ্ছে না কেন? স্যার এখানে বিআরই তো দেখাচ্ছে। অদ্ভুত তো, বিআর দেখাচ্ছে বাট দেখাচ্ছে না। কোনো প্রবলেম হয়তো। ওহো, আমার মাথা খারাপ হয়ে গেছে। এবার হয়েছে, কারণ এটা লেবেল দিতে হবে না। ওই যে লেখাটা দেখাবে এটা তো বক্সের মতো, বক্স তো কোনো লেখা দেখাতে পারে না। দেখছো, এই হলো কোডের অবস্থা। আমি আবার নতুন করে একটা দিই, তাহলে একটা লেবেল আগে একটা দিয়ে আসি। হ্যাঁ, যে কোনটার পাশে কোনটা দেখবা।
আগে আমরা একটা ইয়ে দেখবো, ডট দেখবো, তারপর লেখা দেখবো, তাই তো? তার ডট আগে দিতে গেলে আমাকে কী করতে হবে? ইনপুট লিখবো, ইনপুট লেখার পরে বললাম রেডিও, তাহলে বানানটা তৈরি হয়ে গেল। আপাতত এতটুকু থাক, পরে এটাকে মডিফাই করি। এরপর আমি লেখা দিতে চাই, লেখা দিব কীভাবে? লেভেল দিয়ে দিই না লেখা, লেভেল দিয়ে বললাম এটার নাম হবে হলো মেল, আর এর মধ্যে লেখা থাকবে হলো মেল। এই দেখো, এবার এই ভিতরে আমি জাস্ট বলে আসবো যে এটার ভ্যালুটা কী হবে, এটা আমি ডিফাইন করে দেব। ধরো এটা আমি কি দিব, ধরো জেন্ডার, নেমটা দিব জেন্ডার, কারণ দুটোতে সেম জিনিস থাকবে, জেন্ডার। এখন ঠিক আছে, এই একটা হলো, এখানে একটা বিআর ট্যাগ আমি একটা ইউজ করে ফেলি, বিআর। আচ্ছা, রেডিও দিলাম, এটা মেলের জায়গাটা হলো ফিমেল। এখন ঠিক আছে না? তাহলে বুঝলে যে ছোট্ট একটু ভুল, এটা মানে চোখের বাইরে চলে গেছিলাম, কারণ লেবেল দিয়ে তো সব জায়গায় অ্যাড করলাম, এটা লেবেল দিয়ে দিয়েছি ভুলে। কারণ ওই ভ্যালু হলো বলতে বোঝাবে যখন তুমি এটাকে পিক করে নিয়ে যাবা, যে এই জায়গাটা ক্লিক হওয়া মানে সে কোন ভ্যালুকে নিয়ে চলে যাবে, এটা। দ্যাটস ওয়াই আমি এখানে পরে ভ্যালুটা দিয়ে দিব, ভ্যালুটা হলো মেল। ওই বাটনটায় ক্লিক করা মানে তুমি কোথাও যদি কোডটাকে নিয়ে যে ইউজ করে দেখতে চাও, তো তখন আমাকে এটা ইউজ করতে হবে। আমি এখানে দিলাম মেল, এটা দিব হলো ফিমেল, সেভ করে দিলাম, ফাইন। ঠিক আছে, এখন এখানে বেশি ব্রেক হয়ে গেছে, একটা ব্রেক তুলে দিলাম। এবার খেয়াল করো, আমি যদি মেলে ক্লিক করি, যদি ফিমেলে ক্লিক করে দেখা দেখছো চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কোনো একটা ক্লিক করতে দিবে, দুটো ক্লিক করতে দিবে না আমাকে। ইন্টারেস্টিং না? তাহলে ফর্মে এটা তৈরি করে ফেললাম আমরা। এবার আসলে চেক বক্স দেখাই, চেক বক্সটা এটার নিচে দিই। এই জায়গাটায় চেক বক্সটা তৈরি করি। চেক বক্সের এটা কি হতে পারে বলো আমাকে, আমি লিখি, কারণ তুমি সব প্যাটার্ন দেখে ফেলছো। কেউ আমাকে একটু গাইডলাইন দাও। স্যার চেক বক্স মানে কোনটা বলছেন স্যার? আচ্ছা, এই যে বক্স বক্স করা থাকে না মাঝে মাঝে, যে ধরো তুমি মাল্টিপল অপশন সিলেক্ট করতে পারবা, ধরো এরকম বক্স বক্স লেখা থাকে যে তোমার ফেভারিট ডিভাইস কোনটা, মনে করো মোবাইল, ডেস্কটপ, ল্যাপটপ। এবার ধরো তোমার পছন্দ হলো ডেস্কটপ, ল্যাপটপ, ডেস্কটপ আর মোবাইল, আর ডেস্কটপে টিক দিলে, সরি মোবাইলে টিক দিলে, ডেস্কটপে টিক দিলে, এই যে দুইটাতে মাল্টিপল জায়গায় সিলেক্ট করতে পারলে একসাথে, এইটাকে বলে চেক বক্স। আর যেখানে একটা সিলেক্ট করা যায় তাকে বলে হলো রেডিও বাটন। ক্লিয়ার? তাহলে আমি লিখে দিই, আমাদেরকে ইনপুটের বক্স নিতে হবে আগে। এই দেখো চেক বক্স এখানে সরাসরি দিচ্ছি, আমি এটাকে নিয়ে ফেললাম। নেম বললাম, তার নাম দিব ডিভাইস, ধরে দিলাম আপাতত নাম DVIC, ফাইন, ডিভাইসে থাকলো। আচ্ছা, এখানে তো ভ্যালু তো ডিফারেন্ট ডিফারেন্ট হবে, তাহলে আমরা এটা এইভাবে দিতে পারি, ডিভাইস না দিয়ে সরাসরি দিলাম ধরো মোবাইল, এটা একটা হবে। আইডিটা আপাতত দিলাম না আমরা, ওই যে একটা বক্স তৈরি হয়ে গেছে। এবারে লেভেলটা আমি অ্যাড করব, লেভেল দিলাম, এটা হবে হলো মোবাইল, পিক করতে গেলে ভিডিও লেখা হলো মোবাইল। ঠিক আছে, এবার আমি এটাকে জাস্ট কপি অ্যান্ড পেস্ট করব মাল্টিপল টাইমস। এটা বিআর দিলাম এখানে, মোবাইল হয়ে গেছে। এরপরটা সাপোজ হবে ল্যাপটপ, ল্যাপটপ, এখানে ধরে দিলাম ল্যাপটপ, এটা যদি শো করবে। আর এখানে যদি ভ্যালুটা গেট করার জন্য ওইটার নামটা কি, ল্যাপটপ, এটা দিয়ে রাখলাম। ব্যাস, আপাতত এতটুকু থাক। এখানে আমরা একটা টেক্সট লেভেল আরেকটা অ্যাড করতে পারি যদি আমরা চাই যে কী লেখা দেখাবে। যদি চাই এখানে আমরা অ্যাড করতে পারি। এখন দেখো খেয়াল করে, এই যে মেল ফিমেল যে কোনো একটা ক্লিক করলে কিন্তু আরেকটা চলে যাচ্ছে, বাট এখন যে অবস্থায় আছে, যদি মোবাইলে ক্লিক করি সিলেক্ট হলো, ল্যাপটপে ক্লিক করলে দুইটা সিলেক্ট হলো, যে কোনো একটাও সিলেক্ট করা পসিবল। দেখছো, এটাকে বলা হচ্ছে চেক বক্স। মোটামুটি কি ক্লিয়ার সবার কাছে? জি স্যার। জি স্যার, আচ্ছা ক্লিয়ার আশা করি। কার কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারো এগুলো নিয়ে, যদি কোনো কনফিউশন থাকে। এই ব্রেকটা তুলে দেই।
কার কোনো প্রশ্ন আছে? না স্যার। এখন তুমি সিএসএস দিয়ে তোমার মন মতো ফর্ম যেভাবে মতো সেভাবে ডিজাইন করে ফেলবা। আর তোমার ফাউন্ডেশনটা দিয়ে দিচ্ছি যে কোথায় কী হবে, কেন কোনটা হয় না হয় এগুলো। এখন তুমি কেমন রং চং করবা, কীভাবে সাজাবে, এটা তো তোমার উপর ডিপেন্ড করবে। আর কালারের জন্য তোমাদেরকে সাইট দেখাছিলাম এর আগে, কালার প্যালেট। ওই কালার প্যালেটের সাইট থেকে কালার চুজ করলে ওখান থেকে হেক্স ভ্যালুটা নিয়ে নিবা। মনে আছে? হ্যাঁ বা না কিছু তো বলো। হ্যালো। হ্যাঁ জি স্যার। স্যার। আচ্ছা, তারপর আমি একটু দেখাই দিই। কালার প্যালেট জেনারেটর রিসার্চ করি আমরা, অনেকগুলো সাইট পাবো। এই সাইটটা আমার কাছে বেশ ভালো লাগে, কালার্স.co, এই সাইটটা। সাইটে চলে গেলাম, এটা লোড হোক। লোড হচ্ছে। এখানে যে তোমরা ক্লিক করে স্টার্ট দ্য জেনারেটর ক্লিক করবা, মানে অনেক সময় আছে না কালার চুজ করতে প্রবলেম হয় যে কোনটাতে কোনটা ম্যাচ করবে না করবে, তো সেক্ষেত্রে তুমি যে প্যালেটগুলোর হেল্প নিতে পারো। যেমন ধরো যে এইখানে এটা যেমন একটা কম্বো, হ্যাঁ, ধরো তুমি কোনো একটা জায়গায় এটা ইউজ করলে আরেক জায়গায় তুমি এটা ইউজ করতে পারবে, এরকম টাইপের। মানে র্যান্ডমলি কালার দেখাচ্ছে তা না, এটা প্যালেট বলতে এটাকে বোঝায় যে মাল্টিপল কালার্স আছে, তুমি এই কালারের কম্বো দিয়ে কোনো একটা ডিজাইন করতে পারবা। ঠিক আছে? কারণ তুমি যদি এমন করো যে একটা জায়গায় নীল দিলে এক জায়গায় হলুদ দিলে, তো এটা আসলে ম্যাচ করে না। আর যারা ল্যাপটপ থেকে আসো, যদি স্পেস প্রেস করো দেখবে কালারটা চেঞ্জ হবে। আমি স্পেস প্রেস করছি, দেখো কালার চেঞ্জ হতে আছে, দেখছো? আর এটা ক্লিক করলে তুমি যে কালার কোড পেয়ে যাবে, এই কোডটা তুমি কালার কোড এখানে বসাই দিলে হবে। আর কার কোনো প্রশ্ন আছে এগুলো নিয়ে? না স্যার, কোনো প্রশ্ন নেই। আচ্ছা, স্যার স্যার, আমরা তো অনেকগুলো ওয়েবসাইটে দেখি স্যার, যে সাইন আপ করার আগে আমরা যদি কোনো রকম জিনিস মানে ফুলফিল না করে রাখি, যেমন কি এখানে ইমেল আর পাসওয়ার্ড ফুলফিল করিনি, হুম হুম হুম, তো স্যার ওরা আবার মানে আমাকে অপশন দেয় যে তুমি এগুলো ফুলফিল করোনি, এগুলো ফুলফিল করো। ইয়েস। স্যার ওটা কিভাবে করতে হয়? আচ্ছা, ওগুলো দেখাবো, ওগুলো দেখাবো। তোমরা এডিট কমপ্লিট করো, করার পরে ওগুলো আমি দেখাই দিব যে আসলে ওটা হলো ক্লায়েন্ট সাইড ভ্যালিডেশন বলা হয়। যে তুমি যখন টাইপ করবে তখনই ও চেক করে দিবে যে আসলে ঠিক আছে কিনা, দিয়ে তুমি সিএসএস দিয়ে কালারটাকে ডিফাইন করতে পারবা। মানে মেইন লজিকটা হলো এরকম যে এইখানে ভ্যালুটা যা বসার কথা, একটা ইমেল অ্যাড্রেস বসার কথা। ক্লায়েন্ট সাইডে ভেরিফিকেশন বলতে এটা বোঝায় যে তুমি যখন টাইপ করবা তখনই চেক করবে যে আসলে এটা ইমেলের প্যাটার্নে ম্যাচ করতেছে কিনা। তখন তুমি এটা সিএসএস এভাবে অ্যাপ্লাই করবা যে কালার চেঞ্জ হবে কি হবে না, এই বর্ডারের কালারটা তুমি কেমন করতে চাও। ফর এক্সাম্পল যে যদি কেউ ইনভাইটেড ইমেল দেয় তাহলে বর্ডারের কালারটা রেড হয়ে যাবে, তাই হবে। মানে কিছু লজিক এখানে অ্যাড করতে হবে, দেন তোমার হলো ইয়ে করতে হবে, ওইদিকে সিএসএস দিয়ে কালারটা চেঞ্জ করতে হবে। আমি একটা আইডিয়া দিব, সমস্যা নাই। এগুলো কমপ্লিট করো। আর কোনো প্রশ্ন আছে কারো? আর কার কোনো প্রশ্ন আছে? আচ্ছা, না থাকলে তাহলে আমরা আজকে এখানে শেষ করতে পারি। আর প্রিভিয়াস সাথে যে পেন্ডিং আছে, গিটহাব অ্যাকাউন্টটা মাস্ট বি খুলবা। আর করার পরে এই ফর্মে যেটা আছে এই ফর্মটা প্র্যাকটিস করবো তোমরা। আমি এটা জাস্ট ব্ল্যাঙ্ক একটা এই ফর্ম দিয়ে দিই, এখানে মাহমুদ লেখা আছে, তুলে দিই। 13টা মতো বাদ দিয়ে দিলাম, এরকমটা থাকে, এটা স্ক্রিনশট দিয়ে দিব। তুমি এটা নিজেরা বানাবা সবাই, এটা বেসিক। তারপরে তুমি যদি আরও কিছু অ্যাড করতে পারো, ইটস আপ টু ইউ, কোনো সমস্যা নাই। বাট বেসিকটা তুমি মাস্ট বি কমপ্লিট করবা, মিনিমাম এতটুকু থাকবে তোমার এটার মধ্যে। গ্রুপে এখন দিয়ে দিচ্ছি। আর যাদের এখন গিটহাব অ্যাকাউন্ট খোলা হয়নি, গিটহাব অ্যাকাউন্টটা খুলবা, খুলে ফাইলটা আপলোড করবা। ফাইলের নামটা হবে index.html, দেন ওটা আপলোড করে রাখবো সবাই। আর এই যে গ্রুপে দেখো আমি একটা ইয়ে করে রাখছি যে গিটহাব অ্যাকাউন্ট খোলা শেষ কিনা, ওই পোলটাতে সবাই রিপ্লাই দিবা, ঠিক আছে? যে কাদের হয়ে গেল। তাহলে আজকে এখানে শেষ করলাম, সবাই ভালো থেকো, হ্যাঁ, আসসালামু আলাইকুম।